আগামী অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল ১০,০০০ কোটি টাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, কমেছে জমির নিবন্ধন খরচ, হার্টের রিং, চোখের লেন্স আমদানিতে শুল্ক প্রত্যাহার। বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, মত সিপিডির। ব্যাংক ঋণের চড়া সুদ, জ্বালানি সংকটে ক্ষোভ ব্যবসায়ীদের। ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রভাবে দেশের শেয়ার বাজার। ডিএসইতে ৯২ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিথিল করা হয়েছে রপ্তানি খাতে প্রণোদনার শর্ত। আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় গত ২ জুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন ও অনিশ্চয়তায় বাজেট নিয়ে তেমন শোরগোল শোনা যায়নি। বাজেট উপস্থাপনের ২০ দিনের মাথায় তা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল। নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫.৫%। গড় মূল্যস্ফীতি ৬.৫%-এর মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছে অর্থ উপদেষ্টা। বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে ২,২৬,০০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এদিকে সংশোধিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ১০,০০০ কোটি টাকা বাড়িয়ে প্রায় ৯১,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রপ্তানি খাতে প্রণোদনা কমানোর শর্ত শিথিল করা হয়েছে এবারের বাজেটে। সামাজিক নিরাপত্তা ৮১,২৯৭ কোটি টাকা ছিল, এটা ৯১,২৯৭ টাকা করেছি। ১০,০০০ কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে প্রণোদনা ৪ ধাপে কমিয়ে নিয়ে আসবো, ০ করে। ২ ধাপ আমরা অলরেডি করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ৩৫,০০০ কোটি টাকা কম। অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এই বাজেটের মূল চ্যালেঞ্জ। অন্যান্য দেশে যে প্রত্যক্ষ আয় থেকে রাজস্বের যে আয় সেটা হলো বেশি, আর অপ্রত্যক্ষ যেটা নাকি সাধারণ জনগণের উপর পড়ে সেটা হলো কম। আমাদের দেশে হলো রিভার্স, আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। সংসদ না থাকায় এবারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থ অধ্যাদেশ জারি করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদিত বাজেট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু ইউসুফ। জনাব ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে বাজেট পাশ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা দেখলাম যে ৭,৯০,০০০ কোটি টাকাই বাজেট রাখা হয়েছে। সেখানে সামাজিক নিরাপত্তা খাতে ১০,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। সাদা টাকা কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছিল সেটা রহিত করা হয়েছে পরবর্তীতে। সব মিলিয়ে কেমন বাজেট হলো, আপনার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ। প্রথমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। অন্তত কালো টাকা সাদা করার যে প্রপোজ বাজেটে যেটি ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। এটি আমি মনে করি যে নীতি নৈতিকতার কথা যদি আমরা বলি সেই দিক থেকে, এবং যারা সৎ করদাতা তাদের ন্যায্যতার জায়গা যদি দেখি, তাহলে এটি একটি খুব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এর বাইরে যেটি আমরা দেখলাম যে এবারের বাজেটে আমরা জানি যে সরকারের ফিসক্যাল স্পেসের একটা লিমিটেশনস আছে। তো সেই লিমিটেশন সত্ত্বেও সাধারণ মানুষের কথা চিন্তা করে, পার্টিকুলারলি যারা নিম্ন আয়ের মানুষ তাদের কথা চিন্তা করে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেখানে কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশ ভালো ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা উপভোগীর সংখ্যা প্লাস হচ্ছে যে
তাদের জন্য যে ভাতার পরিমাণ, কারণ আমরা জানি যে যেহেতু ভাতাভোগীর পরিমাণ সংখ্যা এত বেশি, সেজন্য 50 টাকা হোক 100 টাকা বাড়ালেও দেখা যাচ্ছে যে এটা বাজেটের উপর একটা বড় ধরনের ইমপ্লিকেশনস আছে। তো সেদিক থেকে আমি মনে করি যে এই জায়গাটা অন্তত সামাজিক সুরক্ষার জায়গাটা আম, যেটি আমরা প্রত্যাশিত ছিল, তো সীমাবদ্ধতা সত্ত্বেও এই জায়গাটাকে আলোকপাত করা হয়েছে। হয়তো করমুক্ত আয়ের যে সীমা, এটি যদি, যেহেতু ইনফ্লেশন অনেক মাস ধরে কিন্তু একটা আম, বেশ ডাবল ডিজিটের মতো আছে, যদিও এটা একটু নিম্নমুখী আছে, কিন্তু করমুক্ত আয়ের সীমাটা হয়তো যদি একটু বাড়ানো যেত, সেটা প্রত্যাশিত ছিল। তো সেটা করতে পারলে খুব ভালো হতো। ওভারঅল আমরা যদি চিন্তা করি, যেহেতু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আনার একটা বড় আম, উদ্যোগ ছিল, তো সেটাকে সামনে রেখে যদিও জিডিপি বলা হচ্ছে যে 5.5% জিডিপি গ্রোথ রেট যে টার্গেটটি করা হচ্ছে, তো সেটি আমি মনে করি যে এটা হয়তো 5.5 না হলেও, কারণ বর্তমান যে অর্থ বছর সেই আলোকে যদি আমরা চিন্তা করি, এটা হয়তো 4 থেকে 5% মধ্যে হতে পারে। তো সেটা হয়তো টার্গেট করা হয়েছে, পরবর্তীতে গিয়ে সেটি হয়তো রিভাইজড বাজেটে গিয়ে হয়তো বা হতে পারে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রেভিনিউ যে টার্গেট করা হয়েছে, সেটি হচ্ছে 5,64,000 কোটি টাকা। এইটা হচ্ছে একটা এমবিশাস টার্গেট। এমনিতেই চলতি অর্থ বছরে যে টার্গেট ছিল, সেই টার্গেটের চেয়ে অনেক কম। পাশাপাশি যেই প্রপোজ যে বাজেটটি আজকে যেটি পাশ হলো, সেই বাজেটেও কিন্তু যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রেভিনিউর ক্ষেত্রে, সেটা আমি মনে করি যে এটি একটি এমবিশাস টার্গেট। সেটা পূরণ না হলে দেখা যাচ্ছে যে তখন আবার আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। সেটা আম, বিভিন্ন জায়গায় ফিসক্যাল স্পেস যখন কম থাকবে, তখন সেটা আমাদের এডুকেশন, হেলথ, সামাজিক সুরক্ষা, বিভিন্ন জায়গায় তার একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল আমরা দেখছি, যেহেতু আমাদের যদিও কিছু জায়গায় একটু ইতিবাচক, আমাদের প্রবাসী আয়ের যে বিষয়টা আছে, সেটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে এখন। অন্তর্বর্তী বৈশ্বিক সরকারের এটাই হয়তো একমাত্র বাজেট। একটা অরাজনৈতিক সরকার, বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে ধরনের সংস্কারের তাগিদ ছিল আপনাদের তরফ থেকে, সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো এসেছিল, বাজেটে তার রূপরেখা কতটুকু দেখেছেন? যেমন আমি যদি বলি যে আহ, যেমন সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, হয়তো একদম শর্ট রানে কিছু করাটা খুব কঠিন। তারপরেও আমরা দেখলাম যে এই বছরের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যেমন রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে কিছু অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটি হয়তো ফল পেতে একটু সময় লাগবে। রিফর্ম অলওয়েজ, আমি এখন রিফর্ম নিলে সেটার হয়তো ইমিডিয়েটলি তারা ইয়েটা, ফলটা না পেলেও হয়তো দীর্ঘমেয়াদে আমরা পেতে পারি। তো সেই জায়গাটা আমি মনে করি হয়তো কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটি রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে। তারপরেও যেই একটি আমরা জানি যে সাম্প্রতিক সময় একটি কমিটিও করে দেওয়া হয়েছে, যেটা আমরা জানি যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা, এই জায়গাটাকে নিরসনের জন্য। তো এগুলো যদি একটা ভালো কনসালটেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যদি সুরাহা করা যায়, এবং ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন বা এই এই দুটো সংস্থা যদি তারা তাদের মতো করে কাজ করতে পারে, এবং যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় আসতে পারে, যেই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার, তো তাহলে অন্তত এই জায়গাটা আমি মনে করি যে রেভিনিউ জায়গাটা বড় একটা বিগ পুশ দরকার। কারণ এই জায়গাটা আমরা যত বেশি ফিজিক্যাল স্পেস যদি না বাড়াতে পারি, তাহলে আমরা কোনো জায়গায় কিন্তু বেশি খরচ করতে পারবো না। তারপরেও আমি দেখলাম যে এডুকেশনে আমরা দেখলাম যে যদিও দেখা যাচ্ছে যে আমরা এডুকেশন এবং টেকনোলজি একসাথে করা হচ্ছে, কিন্তু এডুকেশনকে আলাদা করা হলেও দেখা যাচ্ছে যে আমাদের যে কারিকুলাম ডেভেলপমেন্ট বা আউটকাম বেসড এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন কিছু কিছু জায়গায়, প্লাস হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলোতে, যেখানে উদ্যোক্তা সৃষ্টির জায়গা, যেখানে 100 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে। উইমেন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য 125 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুলাই আপরাইজিং এর যারা কন্ট্রিবিউট করেছে, যারা আহত হয়েছে তাদের, বা যারা নিহত হয়েছে তাদের, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য সুরক্ষার্থে কিছু বরাদ্দ রাখা হয়েছে। তো সবকিছু মিলেই
আমার কাছে যেটি মনে হয়েছে প্রত্যেকটা জায়গায় টাচ করা হয়েছে। আরেকটা জায়গায় যেটি হচ্ছে আমাদের এলডিসি গ্রাজুয়েশন। তো এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে আমরা যদিও আশা করছিলাম যে এসটিএস যেটি আছে, এসটিএস এ কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে বলা আছে কোথায় কি করতে হবে। তারপরেও সেই আলোকে হয়তো একটা রোড ম্যাপ, নিশ্চয়ই বাজেটে তো আর সবকিছু আনা যায় না, বাট সেখানে অন্তত অ্যাড্রেস করা হয়েছে এবং বাজেট পরবর্তী সময়ে কিভাবে আমরা অ্যাড্রেস করব, কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব সেই জায়গাটা। তো আশা করছি যে অন্তর্বর্তীকালীন জনাব সরকার আবু ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, মানুষকে স্বস্তি দিতে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে, কমানো হয়েছে জমির নিবন্ধন খরচও। আবাসন খাতকে গতিশীল করতে প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার। নানা সমালোচনা হলেও তারা এ সুযোগ অব্যাহত রাখে। বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এর উৎস সম্পর্কে জানতে চাইবে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। রোববার উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে বাজেট পাশ হলে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল হলেও এ খাতকে গতিশীল করতে কমানো হয়েছে জমির রেজিস্ট্রেশন ফি। দামি এলাকায় জমি নিবন্ধনের কর 8% থেকে কমিয়ে 6%-এর প্রস্তাব করা হলেও এখন তা আরও কমিয়ে 5% করা হয়েছে। যেসব এলাকায় 6 ও 4% কর প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। কালো টাকার সাথে বিধানটা তুলে দিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়। মানুষকে স্বস্তি দিতে বাজেটে শুল্ক করে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে 5% শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে এনবিআর। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% হয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিউটি পার্লার স্থাপনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোলার ব্যবহারে জনপ্রিয়তা বাড়াতে ইনভার্টার আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 1%। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। বাজেটে কাঠামো ও দর্শন গতানুগতিক নেই, সুশাসন নিশ্চিতের দিক নির্দেশনাও। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট সংলাপে এসব কথা বলেন বক্তারা। সরকার জনমতে গুরুত্ব না দিয়ে কুম্ভকর্ণের মতো আচরণ করছে বলেও মনে করেন তারা। এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যাংক ঋণের চড়া সুদ, জ্বালানি সংকট বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য বড় বাধা। রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশিরভাগ সূচকে বাস্তবসম্মত লক্ষ্য ধরা হয়নি এবারের বাজেটে। গবেষকরা বলছেন, বছরে 20 লাখ তরুণের কর্মসংস্থান যোগানোর মতো কোনো রোডম্যাপ নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সংলাপে বলা হয়, কোনো মন্ত্রণালয়ের সক্ষমতার অভাবও বাজেট বাস্তবায়নের বড় অন্তরায়। একটা ন্যায়ভিত্তিক এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে, সেখানে বাজেটের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমাদের যে রাজস্ব আহরণের বিভিন্ন পদক্ষেপগুলি দেওয়া হচ্ছে, কিংবা ব্যয়ের কাঠামো কিংবা খাত ভিত্তিক বরাদ্দ, সেটা এই উদ্দেশ্যটার সাথে সাংঘর্ষিক কিংবা অসামঞ্জস্যপূর্ণ। স্বাস্থ্য শিক্ষা খাতের বরাদ্দ অপর্যাপ্ত বলে মনে করেন আলোচকরা। ব্যবসায়ীরা বলেন, ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সুদের চাপ বেড়েছে। তাদের অভিযোগ, নীতি নির্ধারকরা ব্যবসার চ্যালেঞ্জ আমলে নিচ্ছেন না। 7,500 কোটি টাকা আপনি কেমনে কমাইলেন? হ্যাঁ, আপনি চুরি কমাইছেন, তাইলে ওই টাকাটা ইনজেক্ট করেন আমাকে পেট্রন করতে। আপনি এলএনজি কিনেন ওই টাকা দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য। বাজেটের পরে আফটার ইফেক্ট ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল, আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করে দেব, ওনারা এখান থেকে ভাইয়া যেতে পারবে না। অর্থনীতিবিদরা বলেন, বাজেটে নেই সুশাসন নিশ্চিতের দিক নির্দেশনা। অভ্যুত্থান পরবর্তী অরাজনৈতিক সরকার বাজেট কাঠামো সংস্কারের বড় সুযোগ হারিয়েছে। তারা মনে করেন, আমলাতন্ত্রের কারণেই তা সম্ভব হয়নি। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি,
যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। গায়েবী মামলায় ব্যবসায়ী সম্প্রদায়ের ওপর চাপ বাড়ছে বলেও মনে করেন বক্তারা। তাদের মতে স্থিতিশীল শাসন ব্যবস্থা ছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফিরবে না। অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। রোববার ডিএসসির প্রধান সূচকে কমেছে ৭৬.৮০ পয়েন্ট। প্রায় ৯২ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে, কমেছে লেনদেনও। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৭১.৪৬ পয়েন্ট। রোববার দিনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ঘন্টায় প্রধান সূচক কমে প্রায় ৪০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক ৭৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৬৭৭ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেশ কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ২৭১.৭০ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৩৩.৩০ লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৬৫টি এবং অপরিবর্তিত ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় বীজ হ্যাচারি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্টাইল ক্রাফট, দ্বিতীয় রহিমা ফুড, তৃতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৭১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,০৯৯ পয়েন্টে। লেনদেন ৩১.৩৫ লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই অবৈধভাবে আসছে বিপুল পরিমাণ পণ্য। এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকে চোরা কারবারে জড়িয়ে পড়েছেন বলছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অভিযান চালাতে হিমশিম খান বিজিবি সদস্যরা। গত ৬ মাসে প্রায় ৩০ কোটি টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবেই ভারত থেকে দেশে আনা হচ্ছে চিনি, কয়লা, ওষুধ, কাপড়, প্রসাধনী, এমনকি মাদকদ্রব্য। সুনামগঞ্জের ৬ উপজেলার মধ্যে সদর, দোয়ারাবাজার ও তাহিরপুরের ২৫টি পয়েন্টে সবচেয়ে বেশি চোরাচালান হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই ঝুঁকছেন চোরা কারবারে। বিজিবির অভিযানে পণ্য জব্দ হলেও মূল অপরাধীরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। যে যারা এই চোরাচালানের সাথে যুক্ত শ্রমিকরা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যান্যভাবে অন্য পেশায় বা সরকারের তরফ থেকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা উদ্যোগ তারা নিতে পারেন। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং বিজিবির লোকবল বাড়াতে হবে। তো আমার কাছে মনে হয় বিজিবি এই জায়গাতে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সীমান্ত যে টহলটা বা যে বিষয়টা, এটা আরও জোরদার করা জরুরি। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে রয়েছে ২৮ বিজিবি ব্যাটালিয়নের ১৯টি বিওপি। সীমিত জনবলের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয় বিজিবি সদস্যদের। আমাদের লোক জনবল বিভিন্ন জায়গাতে বৃদ্ধি করেছি এবং বিপি যদি আমরা আরও কিছু বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে আভিযানিক কার্যক্রম সেটি আরও আমরা ত্বরান্বিত করতে পারব। চোরাচালানের সাথে জড়িতরা অন্য পেশায় আসতে চাইলে দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত ৬ মাসে জেলার বিভিন্ন সীমান্তে প্রায় ৩০ কোটি টাকার ভারতীয় পণ্য আটক হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত আছে, জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।